দারুণ সুযোগ। আইবি এসিআইও রিক্রুটমেন্ট 2025, যেখানে টোটাল ভ্যাকেন্সি বলছে 3117। এ তো বিশাল খবর। হ্যাঁ, ডেফিনেটলি আমরা যারা চাকরি প্রার্থী তাদের কাছে বলতে পারো আবার একটা মানে গুরুত্বপূর্ণ একটা সুযোগ উঠে এসছে, যেখানে 3717টা ভ্যাকেন্সি আছে পার্টিকুলার এই আইবির পরীক্ষাকে কেন্দ্র করে। আজকে আমরা এই পরীক্ষাটা সম্বন্ধে ডিটেলসে জানবো, কারা এই পরীক্ষাটা দিতে পারবে, এজ লিমিটেশন কত, ভ্যাকেন্সি কি আছে, পরীক্ষার প্যাটার্ন কি আছে, ডিটেলসটা। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আবারও একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে হাজির, যেখানে রিক্রুটমেন্ট দেখাচ্ছে, ভ্যাকেন্সি দেখাচ্ছে এই মুহূর্তে 3717। কে বলতে পারে পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি আরও বাড়বে না? পরীক্ষার ক্রাইটেরিয়া কী কী আছে আমরা এক ঝলকে দেখব। সম্প্রতি নোটিফিকেশান বার করেছে ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে এই নোটিফিকেশানটা এসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি না আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোর লোক নেবে বলে ঘোষণা করেছে। কি বলেছে? ইন্টেলিজেন্স ব্যুরো আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটা কিনা রিলিজ করেছে একটা শর্ট অ্যাডভার্টাইজমেন্ট 2025-এর আইবি এসিআইও রিক্রুটমেন্টকে কেন্দ্র করে, যেখানে তারা বলছে যে 3717খানা ভ্যাকেন্সি আছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, সংক্ষেপে যাকে বলছি এসিআইও, গ্রেড 2 এক্সিকিউটিভদের জন্য। তাহলে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভদের জন্য বলতে পারো ভ্যাকেন্সি নিয়ে এলো সেন্ট্রাল গভর্নমেন্ট। তা আইবি এসিআইও এক্সাম এটা কন্ডাক্ট করা হবে সারা দেশব্যাপী, মানে সব জায়গার ছেলেমেয়েরা ভারতবর্ষে যারা কিনা পরীক্ষাটা দিতে পারবে। অ্যান এলিজেবল ক্যান্ডিডেট ফ্রম এনি স্টেট আর ওয়েলকাম টু অ্যাপ্লাই, সেটাই বললাম। দ্য আইবি এসিআইও 2025 রেজিস্ট্রেশন উইল বিগিন অন 19 জুলাই। মানে এই ভিডিওটা হয়তো যখন তোমরা দেখছো তখন হয়তো অলরেডি কিনা এটার অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা কি আছে? www.mha.gov.in বা www.ncs.gov.in, এখান থেকেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। আরও ডিটেলসে আমরা দেখব যে এটা যে শর্ট নোটিশটা প্রকাশ হয়েছিল কবে, 14ই জুলাই। বলছে ডিটেল পিডিএফটা কবে তোমরা পেয়ে যাবে, 19শে জুলাই থেকে পিডিএফ অলরেডি অ্যাভেলেবল থাকবে। অ্যাপ্লাই অন দ্য সাইট, এটা শুরু হচ্ছে 19শে জুলাই থেকে অ্যাপ্লিকেশন দেওয়া বা অ্যাপ্লাই করা স্টার্ট হয়ে যাবে। ক্লোজিং ডেটটা কবে? 10 অগস্ট বলতে পারো ক্লোজিং ডেট, যদিও টিয়ার 1, টিয়ার 2 বা টিয়ার 3 যে 3টে ধাপে পরীক্ষা, সেই 3টে ধাপের পরীক্ষার কিন্তু ডেট এখনও ঘোষণা করেনি, হয়তো করে দেবে পরবর্তী ক্ষেত্রে, ফর্ম ফিল আপ কমপ্লিট হলেই হয়তো করে দেবে। এছাড়া যদি আমরা দেখি ভ্যাকেন্সি কত আছে, তাহলে জেনারেলদের জন্য ভ্যাকেন্সি দেখো কত আছে না 1537। এছাড়া ইডাব্লিউএসদের জন্য হচ্ছে 442টা, ওবিসির জন্য বলছে 946টা, এসসির জন্য বলছে 566, এসটি বলছে 226টা। টোটাল 3717টা ভ্যাকেন্সি রয়েছে এই পরীক্ষাটার জন্য। তার মানে আমরা ইচ্ছে করলে কিন্তু পরীক্ষাটা দিতে পারি, পরীক্ষাটা কিন্তু দিতেই পারি। অল ওভার ইন্ডিয়া পরীক্ষা, 3000-এর উপরে ভ্যাকেন্সি আছে, পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সিটা বাড়তেই পারে। স্যার বয়স কতটা লাগবে, এজ, আমার কি আদেও এজ আছে পরীক্ষা দেওয়ার, তাই না? এটা তো প্রথম প্রশ্ন। তাহলে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 10/8/2025 বলতে পারো বয়স হতে হবে 28 থেকে 27 বছরের মধ্যে হয়েছে। আর কি আর এজ লিমিট বলে দিয়েছে এখানে। আর এটা কি বলেছে? আইবি এসিও গ্রেড 2 এক্সিকিউটিভ এলিজিবিলিটি কি আছে না, এলিজিবিলিটি হচ্ছে তোমার ক্যান্ডিডেট মাস্ট মিট এ সার্টেন ক্রাইটেরিয়া, এজ যেখানে এবং কোয়ালিফিকেশান যেখানে তোমাকে মেনটেন করতে হবে, এবং ইন্ডিয়ান সিটিজেন তোমাকে হতেই হবে। তাহলে বয়স তোমার 18 থেকে 27 বছরের মধ্যে হবে। এজ রিল্যাক্সেশন কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। ওবিসির জন্য 3 বছর, এসটি এসসিদের জন্য 5 বছর। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপ টু 40 years of the age who have rendered 3 years of regular and continuous service, তারা বলতে পারো ছাড় পাবে। এছাড়া মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের তরফ থেকে 5 বছরের ছাড় আছে। উইডোজ, ডিভোর্স ওম্যান এবং ওম্যান জুডিশিয়াল সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড অ্যান্ড নট রিম্যারিড, এদের বলতে পারো কি না 35 বছর থেকে আপারদের ক্ষেত্রে 35 বছর, এসটি এসসিদের ক্ষেত্রে 40 বছর এজ রিল্যাক্সেশন কিন্তু আছে। এবার কোয়ালিফিকেশান কি দরকার ভাই এটার জন্য?
মাস্টার ডিগ্রি লাগবে, পিএইচডি হোল্ডার লাগবে, নাকি ডক্টরেট লাগবে, নাকি গোল্ড মেডেলিস্ট লাগবে? লাগবেটা কি? না মাধ্যমিক পাস, না উচ্চ মাধ্যমিক পাস? আগে সেটা তো ক্লিয়ার করুন স্যার, তারপর তো পরীক্ষা। এজ তো আছে 18 থেকে 27, মানে আমার এজ এখন 22 বছর, আমি এই পরীক্ষাটা দিতে পারবো। কিন্তু স্যার কোয়ালিফিকেশান, সিম্পল কোয়ালিফিকেশান ভাই, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমার যদি একটা ব্যাচেলার ডিগ্রি থাকে যে কোনো ডিসিপ্লিনে ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, তাহলেই তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। হ্যাঁ, সাথে having basic computer knowledge is essential as the role involve handling data and communication tool। যেহেতু কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে তোমাকে হয়তো অনেক ডেটা হ্যান্ডেল করতে হবে এবং কমিউনিকেশন টুল ব্যবহার করতে হবে, তাই তোমাকে বেসিক কম্পিউটার নলেজটা জানাটা এসেন্সিয়াল। আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, না ভারতবর্ষে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমার যদি একটা ব্যাচেলার ডিগ্রি করা থাকে, আর্টস, কমার্স, সায়েন্স, যে স্ট্রিমেরই হোক না কেন, তারা এই পরীক্ষাটা দিতে পারবে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। খুব ইজি, কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে তার মানে এটা। ওকে, এবার যদি আমরা দেখি অনলাইন ফর্ম, এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কবে থেকে? 19শে জুলাই থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। স্যার পয়সা কত লাগবে ফর্ম ফিল আপের জন্যে? ফর্ম ফিল আপের জন্যে দেখো কি বলেছে, অল ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট প্রসেস ফিজ লাগবে তোমার 450 টাকা, আর অ্যাপ্লিকেশন ফিজ এখানে নেই, তার মানে টোটাল ফিজ হচ্ছে কি না 450 টাকা সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে। শুধুমাত্র জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, মেলের ক্ষেত্রে 450 টাকা হচ্ছে রিক্রুটমেন্ট ফিজ, এবং তার সঙ্গে হচ্ছে কি না অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা, অর্থাৎ 550 টাকা। অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, মেল পার্টিকুলার যারা, তারা একমাত্র পয়সাটা দেবে 550 টাকা। আদারওয়াইজ যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে ফ্রি, বা অন্য কাস্টের হলে তাদের কিন্তু 450 টাকা ফিস দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। হলো। সিলেকশন প্রসেস কি আছে স্যার? কটা ধাপে পরীক্ষা বা কীভাবে পরীক্ষা হবে? এটা দুটো ধাপ, একটা টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3টা হচ্ছে ইন্টারভিউ। তাহলে 3টে ধাপে পরীক্ষা, টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3টা হচ্ছে ইন্টারভিউ। টিয়ার 1 অবজেক্টিভ টাইপ পেপার, যেখানে 100খানা এমসিকিউ থাকবে। হলো, প্রত্যেকটা সেকশন থেকে 20টা করে কোশ্চেন থাকবে। টায়ার 2 হচ্ছে কিনা ডেসক্রিপটিভ পেপার, এটা থাকবে কিনা 20 নম্বরের একটা এসে থাকবে, অ্যান্ড ইংলিশ কম্প্রিহেনশন থাকবে 10 মার্ক। এসে অ্যান্ড প্রেসি অ্যান্ড সলভ কম্প্রিহেনশন বা প্যাসেজ, এই নিয়েই বলতে পারো ডেসক্রিপটিভ পেপারটা থাকবে। আর ইন্টারভিউ কি থাকবে? ইন্টারভিউ থাকবে তোমার পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড একটা থাকবে, এটা হচ্ছে থার্ড ক্যাটাগরিতে, যেখানে তোমাকে ইন্টারভিউয়াররা কিছু বেসিক প্রশ্ন করবে, তোমার সম্পর্কে জানবে, তোমার ইন্টারেস্ট কি সেগুলো জিজ্ঞেস করবে, 2-1টা প্রশ্ন সেখানে থাকবে। এই নিয়ে হচ্ছে তোমার কি না সিলেকশন প্রসেস। এবার স্যার এক্সাম প্যাটার্নটা যদি আমরা দেখি, তাহলে টিয়ার 1 এক্সামের ক্ষেত্রে ফুল মার্কস কত না 100। হলো, টোটাল যদি আমি দেখি কিনা কোশ্চেন কটা 100, ফুল মার্কস কত না 100। যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে 20টা, মার্কস হচ্ছে 20 নাম্বার। জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেন থাকবে 20টা, মার্কস হচ্ছে 20 নাম্বার। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে 20টা কোশ্চেন, মার্কস হচ্ছে 20 নাম্বার। রিজনিং এবং লজিক্যাল অ্যাপটিটিউড থাকবে 20টা, মার্কস হচ্ছে 20 নাম্বার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কত থাকবে না 20, মার্কস হচ্ছে কি না 20 নাম্বার। টোটাল টাইম কত? 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ, মানে ম্যাথ, জিআই, ইংলিশ, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে টোটাল তোমার কোশ্চেন হচ্ছে 100টা, আর মার্কস হচ্ছে কত না 100টা। টাইমিং কতক্ষণ? 1 ঘন্টার টাইমিং, মানে এমসিকিউ প্যাটার্ন তোমাকে করতে হবে, ঝটপট আনসার হয়ে যাবে। এবার টায়ার 2টা যদি আমরা দেখি কি বলেছে দেখো, যেখানে একটা এসে তোমাকে লিখতে হবে ইংলিশ কম্প্রিহেনশনের উপরে, 10 মার্ক থাকবে। দুটো লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 10 মার্কের, অন কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক অ্যান্ড সোশিও পলিটিক্যাল ইস্যু। তাহলে এই পার্টটাতে তোমাকে সিএ ডেসক্রিপটিভ পার্টটা দেখতে হবে, আর এই পার্টটা ইংলিশ কম্প্রিহেনশন পার্ট। মানে টোটাল যদি তুমি দেখো, তাহলে এসে এর জন্য নম্বর থাকছে কত? 20 নাম্বার। হলো, আর এই ইংলিশ কম্প্রিহেনশনে তোমার থাকছে কত না 30 নাম্বার। টোটাল 50 নাম্বার হচ্ছে কিনা ডেসক্রিপটিভ পার্ট। হলো টায়ার 2তে। আর গ্র্যান্ড টোটাল ফর রিটেন এক্সাম টায়ার 1 অ্যান্ড টায়ার 2 কত না 150। তাহলে টায়ার 1-এ কত পেয়েছিলাম আমরা? 100। টায়ার 2তে কিনা মেন্স কত না 50। তাহলে টোটাল মার্কস কত পেলাম না 150। তো টায়ার 2-র ক্ষেত্রে টাইমিংটা কতক্ষণ থাকছে না 1 ঘন্টা। এবার দেখো ইন্টারভিউটা কত নাম্বার? দেখো 100 নম্বরের ইন্টারভিউ। তার মানে টায়ার 2 থেকেও বলতে পারো কিন্তু
মানে ভালো যেটা হবে বা বলতে পারো কিনা কোশ্চেন আনসার তোমাকে ফেস করতে হবে যেটা ইন্টারভিউ। তো ইন্টারভিউটায় তোমাকে খুব ভালো করে প্রিপারেশন নিলেই কিন্তু পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন বা এক্সাম প্যাটার্ন। এবার বলো সিলেবাস। স্যার সিলেবাস কি দেখবো? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই, এটা তোমরা সবাই জানো। ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ, গভর্নমেন্ট স্কিম, অ্যাওয়ার্ড, সামিট, ডিফেন্স, এখানে এইটুকু বলেছে। এছাড়া মানে লাস্ট 1 বছরের মধ্যে যা যা ঘটনা ঘটেছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের সব ঘটনাই তোমাকে জানতে হবে। এটা গেল কারেন্ট অ্যাফেয়ার্সে। জেনারেল স্টাডিজের মধ্যে তোমাকে পড়তে হবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক, সায়েন্স এবং স্ট্যাটিক জিকে। তারপরে নর্মাল যারা স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশন নিচ্ছে, রেলের প্রিপারেশন নিচ্ছে, বা WBCS এর প্রিপারেশন নিচ্ছে, বা পিএসসির অন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তারা সাধারণত এই পার্টটা এমনিই করে থাকে, তাই না? এই পার্টটাও তারা করে থাকে, এই পার্টটাও করে থাকে। এবার আসো অঙ্কর ক্ষেত্রে কি আছে দেখি আমরা। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে সিম্পলিফিকেশন, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক। এটাও আমার ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা নর্মাল যে সমস্ত পরীক্ষাগুলো দেয় সেই সমস্ত পরীক্ষায় এই কটা চ্যাপ্টার তারা অবশ্যই করে থাকে। রিজনিং এবং লজিক্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, পাজেল, সিলোলিজম, ডাইরেকশন সেন্স, তাহলে এগুলো তোমরা নর্মাল পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই করে থাকো। তাহলে সিলেবাসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে দেখো কোনো হাইফাই সিলেবাস কিন্তু নয়, খুব যে হাইফাই সিলেবাস, প্রচুর এক্সট্রা কিছু প্র্যাকটিস করতে হবে এরম ব্যাপার কিন্তু নয়। যা পড়াশুনো চলছে তার মধ্যে থেকে প্র্যাকটিস করেও কিন্তু এই সিলেবাসটা কভার আপ করা সম্ভব এবং পরীক্ষাটা দেওয়া কিন্তু সম্ভব। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার, ভোক্যাব, কম্প্রিহেনশন, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, নর্মাল আমরা পিএসসির যে কোনো পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসগুলো তো করে থাকি, তাই না? এগুলো আমাদের রেগুলার প্রিপারেশনের মধ্যেই থাকে। তাহলে যে কটা সাবজেক্ট আমরা দেখলাম, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, জিএস বলো, ম্যাথ বলো, জিআই বলো, ইংলিশ বলো, তাতে যা সিলেবাস বলা আছে ইট ইজ পসিবল, এটা পসিবল কিন্তু কাভার আপ করা। পরীক্ষার ডেট এখনও বলেনি, তার মানে প্রিপারেশন যদি এখন থেকে শুরু করি, আজ থেকে যদি 3 মাস 4 মাস পরেও যদি পরীক্ষাটা হয়, আমার কিন্তু এগুলো পারার মতো জায়গায় থাকবো। তার কারণ আমরা অলরেডি কিন্তু বিভিন্ন পরীক্ষা দিচ্ছি এবং সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে চর্চা করছি। তাই যারা ভাবছো ফর্ম ফিল আপ করবো কি করবো না, 3000-এর ওপরে ভ্যাকেন্সি আছে, ওটা মোটামুটি আরও খানিকটা এগিয়ে যাবে যখন ফাইনাল হয়তো নেবে। ফর্ম ফিল আপ করো, পরীক্ষাটা দাও, পরীক্ষাটা কিন্তু ভালো পরীক্ষা। আবারও বলছি, টায়ার 2তে যদি আমরা দেখি কি আছে টপিক কভার ফর টায়ার 2 কী কী থাকবে। এসে রাইটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেইছি কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো একটা টপিকের উপরে লিখতে হবে, সেটা ন্যাশনাল ইস্যু বা সোশ্যাল টপিকও হতে পারে। এছাড়া ইংলিশ কম্প্রিহেনশন, প্রেসির মধ্যে রিডিং কম্প্রিহেনশন থাকবে, সামারাইজিং থাকবে এবং প্রেসি রাইটিং থাকবে। এটা টায়ার 2 পার্টিকুলার ইংলিশের উপরে তোমাকে এই সিলেবাসটা ফলো করতে হবে। এরপর যদি আমরা দেখি কি না মিনিমাম মার্কস বা কোয়ালিফাইং মার্কসটা কত, মিনিমাম মার্কস বা কোয়ালিফাইং মার্কসটা কত না, জেনারেল এবং ওবিসি বা ইডাব্লিউএস এর ক্ষেত্রে 35 হচ্ছে মিনিমাম মার্কস, ওবিসির ক্ষেত্রে 34 হচ্ছে মিনিমাম মার্কস, এসটি এসসির ক্ষেত্রে 33 হচ্ছে মিনিমাম মার্কস। এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, আগে থেকেই বলে দিয়েছে যে কোয়ালিফাইং মার্কসটা কত হবে। হলো। এবার যদিও এটা প্রত্যেক বছর যে মিলবে এরম ব্যাপার নয়, তবু এখানে একটা ধারণা দেওয়া হয়েছে যে এই পরীক্ষাটার প্রিভিয়াস কাট অফ কী রকম গেছে। তো আমরা যদি টায়ার 2-র কাট অফটা দেখি, টায়ার 2তে দেখো তোমার যারা জেনারেল তাদের দেখো 30 কাট অফ গেছে, ওবিসির ক্ষেত্রে 25, এসসির ক্ষেত্রে 20, এসটির ক্ষেত্রে 20। এটা প্রিভিয়াস ইয়ার্স কাট অফ বলছে। ঠিক একই রকমভাবে যদি আমরা টায়ার 1-এর কাট অফটা দেখি, তাহলে ইউআরের ক্ষেত্রে দেখো 65, ওবিসির ক্ষেত্রে দেখো তোমার 60, এসসির ক্ষেত্রে 50, এসটির ক্ষেত্রে 50। বোঝা গেল? তার মানে 100 নাম্বারের মধ্যে আউট অফ 100 দেখো এটা 65 মার্কস উঠছে। তার মানে কিন্তু পরীক্ষার কোশ্চেন যে খুব হাইফাই লেভেলের কোশ্চেন হয় তা নয়, বলে হয়তো মার্কসটা আর একটু কমতো, তাই না? এটা একটা ধারণা। তার মানে এরম ব্যাপার নয় যে তুমি কিন্তু 65 টার্গেট করে চলবে বা 70 টার্গেট করে চলবে। এখনকার পরীক্ষার রেসপেক্টে তুমি যতগুলো কারেক্ট আনসার করতে পারবে আউট অফ 100, যদি সেটা 80+ হয়, তুমি 80টাই করে আসবে। ওকে, তারপর রেজাল্ট বেরোনোর পর দেখা যাবে কাট অফ কী আছে না আছে। কাট অফ নিয়ে কোনো টেনশানই রাখবে না, যে প্রত্যেকবার পরীক্ষার পর যে টেনশনটা হয় যে কাট অফ কত হবে, কাট অফ কত হবে, আগের বছর কী ছিল, এই নিয়ে যে আমরা মেলাতে বসি, এইসব টেনশানই রাখবে না। যতটা তুমি পারবে অতি অবশ্যই কিন্তু ততগুলোই তুমি আনসার করে আসবে। হলো। এবার দিনের শেষে চাকরি তো করবো স্যার, স্যালারি কত?
এটা হচ্ছে একদম সব থেকে প্রথম কথা ভাই, পয়সা করি কি দেবে সরকার। তো সেই রেসপেক্টে যদি আমরা দেখি না, নিউলি অ্যাপয়েন্টেড আইবি এসিআইও এক্সিকিউটিভ যারা পেয়ে থাকে মান্থলি স্যালারি আন্ডার দ্য পে লেভেল 7 উইথ এ পে স্কেল রেঞ্জিং ফ্রম 44,900 to 1,42,400. The starting basic pay 44,900 per month, which is kina supplemented by various allowance and benefit as per government norms. The overall monthly IB ACO salary 2025 include the basic pay along with this additional perk. আমি অ্যাডিশনালগুলো ছেড়েই দিলাম, আমি নর্মাল মোটামুটি স্টার্টিংয়ে ঢোকার সময় বলতে পারো আমি হাতে পাবো হচ্ছে 44,900 টাকা বলতে পারো পার মান্থ হাতে পাবো। আশা করি একা যদি হও 44,900 টাকায় মানে দিন গুজারণ ভালোভাবেই হয়ে যাবে যদি একা হও। হ্যাঁ অবশ্যই এটা পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যা যা অ্যাডিশনাল হওয়ার অ্যাডিশনাল হবে এবং তোমার স্যালারিটাও প্রত্যেক বছর হাইক হবে, তাই না? তাহলে এই ছিল আইবি স্যালারি। তো দেরি না করে 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু, তাই এক্ষুনি যাও, ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া আছে বা ওয়েবসাইটের নাম বলা আছে, ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করো। ওকে, তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস যেটা জানাবে যেটা হচ্ছে কারা কারা ইন্টারেস্টেড পার্টিকুলার এই পরীক্ষাটার জন্য কারা কারা ইন্টারেস্টেড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তার কারণ তোমরা যে বক্তব্যটা লিখবে তার ওপরেই কিন্তু WBPSC-ওয়ালা চিন্তাভাবনা করবে যে আদেও এই সম্পর্কিত ব্যাচ আসবে কিনা। যেটা তোমাদের পরের প্রশ্ন সেটা আমি আগেই বলে দিলাম যে কারা কারা ইন্টারেস্টেড অবশ্যই সেটা জানাবে, সেই মতো করে বলতে পারো আমরা চিন্তাভাবনা করব যে এটা নিয়ে কোনো আলাদা ব্যাচ আসবে না অন্য কোনো ব্যাচের সাথে আমরা মার্চ করে এই ক্লাসটা করাবো। চলো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।